শেখ হাসিনা পদত্যাগ করার পর কার্যত দেশে গত কয়েকদিন কোনো সরকার ব্যবস্থা ছিল না এবং এমন একটি প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে আজকে বঙ্গভবনে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা 17 জন, যা প্রধান উপদেষ্টা হিসেবে যেখানে রয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যারা আজকে এখানে শপথ নিয়েছেন, যেটি আজকে বৃহস্পতিবার 8 আগস্ট যেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং সেটি 9:30 নাগাদ এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ তিনি শপথ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল AF হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হাসান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বা বেলার প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক, তারা উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। এদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন তিনি শপথ নিয়েছেন। সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুদীপ চাকমা তিনি আজকে ঢাকায় না থাকায় শপথ গ্রহণ করতে পারেননি, তবে তিনি যেটি জানানো হয়েছে এখান থেকে যে দ্রুতই তিনি শপথ বাক্য পাঠ করবেন। উন্নয়ন বিকল্প নীতি নির্ধারণী গবেষণা বা উবিনগের নির্বাহী পরিচালক ফরিদা আক্তার তিনি শপথ নিয়েছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি আজকে এখানে উপস্থিত থাকতে পারেননি, তিনি ঢাকার বাইরে রয়েছেন বলে জানানো হয়েছে এবং তিনি দ্রুততম সময়ে শপথ নেবেন বলে আমাদের এখান থেকে জানানো হয়েছে। হেফাজতে ইসলামে বাংলাদেশের সাবেক নায়েবে আমির আফম খালিদ হাসান, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নুজহাত বেগম, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ তারা শপথ নিয়েছেন এবং মুক্তিযুদ্ধের অপারেশন জ্যাকপটের উপ অধিনায়ক ফারুক আজম বীর প্রতীক তিনি আজকে ঢাকার বাইরে থাকায় শপথ নিতে পারেননি বলে এখান থেকে জানানো হয়েছে। আমরা যারা আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ যারা শপথ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, একই সঙ্গে যারা এখানে এই বঙ্গভবনে আমন্ত্রিত অতিথি হয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন তাদের সঙ্গেও কথা বলতে চেষ্টা করেছি। যারা আজকে শপথ নিয়েছেন সেই উপদেষ্টাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে আসলে তাদের প্রধান কাজ কি হবে এবং এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি কাজ আগামীতে করতে যাচ্ছে। এবং যারা আজকে এখানে অতিথি হয়ে এসেছেন তাদের কাছে প্রশ্ন ছিল, বিভিন্ন রাজনীতিবিদ ছিলেন, সাধারণ মানুষ, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন এবং অন্যান্য বিভাগের বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, সেনা সদস্যরাও ছিলেন। তাদের কাছে আমাদের যেটি প্রশ্ন ছিল যে আসলে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা কী প্রত্যাশা করছেন। চলুন শুনে আসি আসলে তারা সবাই কি বলছেন। এখন আমি মনে করি যে ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এটাকে ফিরিয়ে নিয়ে আসা সবচেয়ে প্রথম কাজ আমার মনে হয় সেটা। এবং দ্বিতীয় কাজ হচ্ছে যে প্রচলিত রাজনৈতিক চিন্তাধারা থেকে এনাদেরকে বের করা। সরকার দায়িত্ব নেওয়ার আগেই রাজনৈতিক দলগুলো কোনো দল নির্বাচনের দাবি করছে। এখন আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নেবেন নাকি প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে যাবেন? ওনারা দাবি করতেই পারেন, তারা রাজনীতি করেন, তারা দাবি করবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদেরকেও বুঝতে হবে যে ওনারা এই 15-20 বছর কিচ্ছু করতে পারেন নাই। কারা করেছে? ছোট ছোট বাচ্চারা করেছে, তারা ব্লাড দিয়েছে, ওনারা জেলে গেছেন ঠিকই, অত্যাচারিত হয়েছে, রক্ত এরা দিয়েছে রাস্তায় এবং সফলতা এনেছে। কাজে এটা ছিনতাই করার কোনো কারণ নেই। দেশটা যতক্ষণ পর্যন্ত ওই পরিস্থিতিতে না আসে, জনগণ যদি আস্থা না রাখতে পারে পলিটিক্যাল পার্টির উপরে এবং পলিটিক্যাল পার্টি যদি বিহেভ না করে, আমরা তো দেখলাম একটা এত বড় ঐতিহ্যবাহী পার্টি যার এত ইতিহাস, গ্লোরিফাইড ইতিহাস, কোথায় গেছে পার্টি এখন কাউকে আমি খুঁজেও পাই না। আমি জিজ্ঞেস করলাম যে অমুক কোথায়, বলে জানি না কোথায় দে লস্ট, হয়তো আসবে, বাট এই দলকে তাদেরকে আবার রিভাইভ করতে হবে। প্রথম কাজ এটা তো মনে রাখতে হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে। কাজে ছাত্রদের যে দাবিগুলো ছিল, বৈষম্য বিরোধের যে দাবিগুলো ছিল সেটা পূরণ করতে হবে এবং এতগুলো যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচারের ব্যবস্থা করতে হবে।
আমাদের দেশে যে অন্যায় অবিচার চলছে, দ্রব্যমূল্য যে বেড়ে আছে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, আমাদের চেষ্টা করতে হবে প্রথম সেগুলো দূর করা। সেগুলো আমরা যদি করতে পারি, দেশের নারী সমাজের জন্য যদি কাজ করতে পারি, তাহলে বুঝবো যে আমরা আমাদের কাজ করতে পারি। আপা নারী সমাজের কথা বলছিলেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা, যেহেতু কোনো সরকার ব্যবস্থা ছিল না, পুলিশি কাঠামো ছিল না, পুলিশি কাঠামোর কোনো অস্তিত্ব গত কয়েকদিন ছিল না, এর মধ্যে নিরাপত্তা একটি বড় ব্যাপার। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সহিংসতার শিকার হয়েছেন নারীরা। এই ব্যবস্থা থেকে পরিত্রাণের উপায় কি ভাবছেন? না, এটার দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে। আসলে কয়েকদিন ছিল না, কিন্তু একই সাথে কিন্তু মানুষ কিন্তু আমাদের দেশে, বিশেষ করে আমি একটু উল্লেখ করতে চাই, যদিও প্রশ্নটা আপনি করেন, সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হয়েছে, এটা আমাদের দেশে হওয়া উচিত না এবং এটা হয় না। এটা কেউ যারা আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায় তারা করছে। কাজে আমাদের প্রথম কাজ হলো সেই দেশের অবস্থাটা সেদিক থেকে ঠিক করা এবং নারীদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা, যেটা আমরা যা যা করতে হয় আমরা করি। আমাদের প্রধান কাজ হবে আমাদের তরুণ সমাজ দেশ গড়ার জন্য, দেশ সংস্কারের জন্য যে অভাবনীয় সুযোগ আমাদের জন্য হাজির করেছে, সেই সুযোগটাকে প্রপারলি রেসপেক্ট করে সেটা ব্যবহার করা, আমাদের যে রিফর্ম আছে সেই রিফর্মগুলো করা এবং যত তাড়াতাড়ি সম্ভব রিফর্মগুলো করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। এবং এছাড়া এরও আগে প্রধান কাজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করা, রেস্টোর করা, যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে সেগুলি বিচার করা, যারা আহত হয়েছেন তাদের যথার্থ পুনর্বাসনের ব্যবস্থা করা। এরকম জাস্ট এই মুহূর্তে এগুলি মনে পড়ছে। আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়, কারণ আপনারা জানেন একটা আনপ্রেসিডেন্টেড একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হয়েছে দেশে। এটা স্বাভাবিক, 15-17 বছর যে আপনার একটা স্বৈরাচারী শাসন ছিল, যে একটা অন্ধকার একটা যুগ ছিল, মানুষের মনে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা, অনেক ক্রোধ জমেছিল। তো সেটা আউটবার্স হয়েছে, কিন্তু তারপরও এই আউটবার্সটা কোনোভাবেই মাত্রা অতিরিক্ত পর্যায়ে যে চলে গেছে, এটা কোনোভাবেই সমর্থনীয় না। আমরা অনেক পুলিশ সদস্য, অনেক সাধারণ মানুষ, অনেক সংখ্যালঘু মানুষের আর্তনাদ শুনেছি এবং অনেক স্টোরি আছে, আমি নিজে দেখেছি, আপনার তো শুনেছি, দেখেছি আর কি। তো এটা কোনোভাবেই প্রত্যাশিত না। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে। আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। সেটা তো মেয়াদ তো পরে ঠিক হবে, যে এটা মেয়াদ কতদিন, কাজের পরিধি কতটুকু, তার উপরে নির্ভর করছে। নির্বাচন করার জন্য একটা আগে কেয়ারটেকারগুলো একমাত্র উদ্দেশ্য ছিল নির্বাচন, আর এখন তো শুধু নির্বাচনটা একমাত্র না, এখন এর সঙ্গে তো আরও অনেকগুলি বিষয় চলে আসে। আদারওয়াইজ এখন তো ক্যাবিনেট, এই ইন্টারিম গভর্নমেন্ট আসার কথা না। একটা প্রয়োজনের তাগিদেই এটা এসেছে। সুতরাং সব কিছু নতুনভাবে চিন্তা করতে হবে। বিচার বিভাগ নিয়ে সব কিছু নিয়ে কি ধরনের চিন্তা, কি করা উচিত? এটা তো ইয়েস নোর ব্যাপার না, সুতরাং এভাবে বলা যাবে না, ব্রিফলিও বলা যায় না। অনেক আগের থেকে আছে, দাবি আছে যে এগুলো সংস্কার করা দরকার, সেই সংস্কারগুলো হবে। আর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল আগে কেয়ারটেকারের সময়, সেই পদক্ষেপগুলো যেগুলো অসমাপ্ত আছে, একটা সুবিধা, সেই অসমাপ্ত পদক্ষেপগুলি নেওয়া যেতে পারে। তো সুতরাং এটা ওই 1 মিনিটে বলার বিষয় না। কোনটা সেটা এখনো পর্যন্ত নোটিশ পাইনি, বলতে পারছি না, তবে আশা করি যে খুব শীঘ্রই, হয়তো কালকেও হতে পারে, পরশু হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার ওই প্রশ্নটাই ছিল যে আসলে কবে নাগাদ প্রথম ক্যাবিনেট বৈঠক হতে পারে, এবং একজন আইনজীবী হিসেবে আসলে এখন যে সংকট চলছে সেটি থেকে পরিত্রাণের উপায় আপনি কি ভাবছেন? এটাও বললাম যে এটা প্রশ্নটা খুব সঠিক হয়নি, যে এটা এমন এত বড় সমস্যা যে 1 মিনিটে উঠতে যায় না, যে আমি হোঁচট খেয়েছি, হাঁটু ব্যথা পেয়েছি, ফুটবল খেলতে পারবো কি পারবো না, এই জাতীয় কোনো প্রশ্ন। এখনই আশু কোনো সমাধান কি দেখছেন? বিশেষ করে জানেন যে সারা দেশে যে অবস্থা চলছে, কারণ গত আশু সমাধান কোনটা? এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সারা দেশে, গত 3 দিন সারা দেশে কোনো সরকার ব্যবস্থা নেই, যেহেতু সরকার ছিল না সেই জন্য। তো আশা করি সেটা একটা ব্যবস্থা হবে, আর এটা তো 24 ঘন্টার মধ্যে হবে না,
এটা তো সময় লাগবে। ক্যাবিনেট মেম্বার হিসেবে আমি যে কথাটি অন্যদের বললাম সে কথাটি আমি বলছি, ক্যাবিনেট মেম্বার নয়, ক্যাবিনেট মেম্বার হওয়াটা আমাকে আমার দায়িত্বের জায়গাটা একটু বেশি করে স্পষ্ট করে দিল। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে সেই জায়গাটার থেকেই কিন্তু আমার দায়িত্ব। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরও বড় হয়ে গেল এবং প্রচণ্ড দায়িত্ব হয়ে গেল। আর আমাদের যে টিমটা এখানে আছে আমি মনে করি এটা খুবই একটা উজ্জ্বল টিম। দেখা যাক না আমরা কেমন খেলি। আমরা এমন একটা লিডার পেয়েছি না, আমরা চ্যালেঞ্জটা নেব এবং আমরা জিতবো। আমরা নয়, আপনারা সহ আমরা সকলে মিলে এই লড়াইটা করব। আমি প্রথম কাজটা না আমাদের কি হবে বলতে পারি না, কারণ আমরা আজকে এই আপনার প্রথম কাজ কি হবে? আমার প্রথম আর শেষ বলে কিছু নাই। আমি আগে যা ছিলাম এখনও তাই আছি। আমি সৎসাহস নিয়ে সততার সাথে ফোকাস ঠিক রেখে যে কাজটা আমাকে করতে দেওয়া হবে সেই কাজটা করব। আমি যেটা শপথ নিলাম যে আমি রাষ্ট্রকে সবচেয়ে উপরে দেখব, আমি তাই করব। হ্যাঁ, এখন আপনারা বললে তো হবে না, কারণ আমরা তো এখনও সামষ্টিকভাবে একজন আরেকজনের সাথে সে অর্থে পরিচিতও হইনি। পরিচিত হব, কাজের একটা সম্পর্ক সৃষ্টি হবে, তখন এই সামষ্টিক প্রশ্নের উত্তর দেওয়া যাবে। দায়িত্ব নেওয়াটা আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং এই সময়। হ্যাঁ, এবং এটা রুটিন দায়িত্বের মধ্যে না। এর আগের বার যারা দায়িত্ব পালন করেছে তাদের সাথেও এই দায়িত্ব মিলবে না, দায়িত্ব এজেন্ডা হয়তো সম্পূর্ণই ভিন্ন হবে। চ্যালেঞ্জ নিতে তো আমি ভয় পাই না, আশা করি অন্যরাও পিছপা হবে না। চ্যালেঞ্জটা তো কাউকে না কাউকে নিতে হবে। আমি না নিলে আপনি নেবেন, আপনি না নিলে অন্য কেউ নেবে, কাউকে না কাউকে নিতেই হবে। কিন্তু এই চ্যালেঞ্জটা যেন শুধুমাত্র এই কজন ব্যক্তি যারা শপথবদ্ধ তাদের না হয়, এই চ্যালেঞ্জটা যেন 18 কোটি মানুষেরই শপথ হয়। আইনের শাসন প্রতিষ্ঠা, অন্যায়কারীদের আইনের সামনে নিয়ে আসা, যারা নির্যাতিত মানুষ, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য যত দূর করা সম্ভব সেটা চেষ্টা করা, যেন তারা প্রতিকার পান, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু এখন দেশের এই বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গণমাধ্যম কর্মীরাও প্রকাশ করছে, পত্রপত্রিকাগুলো, আপনারাও সব কিছু জানেন, এই অবস্থায় কতটা চ্যালেঞ্জ মনে করছেন এই বিষয়টি? এটা বড় চ্যালেঞ্জ এবং যুব শক্তি ছাত্ররা অলরেডি নেমে গেছে রাস্তায়। তাদের পাশে দাঁড়ানো এবং এই পুরো সিস্টেমটাকে গড়ে তোলা এবং একটা সুন্দর নির্বাচনের মধ্যে দিয়ে হ্যান্ডওভার করা। দ্রুত সময়ের মধ্যে মানুষের জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিবেশটিকে ফিরিয়ে আনাটাই এই সরকারের একটি প্রথম কাজ হবে। সেটার জন্য গণ অভ্যুত্থানের যেরকম মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, সে একইভাবে নিরাপত্তা, মানুষের জীবনের নিরাপত্তা, সমাজে ন্যায় বিচারের জন্য লড়াইয়ের যে ঐক্য, সেই ঐক্যটাও আমাদেরকে ধরে রাখতে হবে এবং আমাদের যে প্রতিশ্রুতি ছিল শহীদদের প্রতি, সেই প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা, সরকারের রাষ্ট্রের কাঠামোর পুনর্গঠন করা এবং একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, এটি মূলত এই সরকারের প্রধান লক্ষ্য হবে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এখন যে অবস্থা সারা দেশের, সেখানে আসলে একটি কঠিন বিষয় যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষা মানে শপথ নিয়েছে এই সরকার, তারপরই ঠিক হয়ে যাবে, বিষয়টি তো আসলে এরকম হওয়ার সুযোগ কম। সেই ক্ষেত্রে আপনাদের সঙ্গে তো একটা বড় শক্তি রয়েছে, শিক্ষার্থীদের শক্তি, আপনারা কিভাবে চিন্তা করছেন? আমরা কিন্তু তরুণদের একটা অংশ যেরকম সরকারে থাকবে, একটা বড় অংশ কিন্তু রাজপথে থাকবে এবং এই সরকারের সাথে মিলিয়ে আমাদের আর তরুণরা, শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে এবং সামাজিক শক্তি হিসেবে কাজ করবে, এ ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে এবং সকল জায়গায় যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেই কমিটিগুলো পুনর্গঠিত করে সরকারের পাশাপাশি তারা সামাজিক শক্তি হিসেবে কাজ করবে। সরকারের মেয়াদ নিয়ে অনেকে প্রশ্ন করছেন, আপনারা এখনো পর্যন্ত এ ব্যাপারে কোনো আলোচনা করেছেন কিনা? এটি যেহেতু একটি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এটি কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না, কেবল ক্ষমতা হস্তান্তর করা এটার কাজ নেই। একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকার তৈরি হয়েছে, ফলে অভ্যুত্থানের যে প্রতিশ্রুতিগুলো ছিল, রাষ্ট্রের কাঠামোর পরিবর্তন এবং গণহত্যার বিচার, কারণ কাঠামোর পরিবর্তন বা সংস্কারগুলো না করলে আমরা কিন্তু সুষ্ঠু নির্বাচনটাও দেওয়া সম্ভব হবে না। তো সেই জায়গা থেকে এই সরকার কাজ করবে বা অন্তত উদ্যোগগুলো শুরু করবে
এবং সকল রাজনৈতিক দল জনগণের সাথে কথা বলেই এই সরকারের মেয়াদ বা এই সরকার কতদিন থাকবে সেটি নির্ধারিত হবে। ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এবং এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচারের পতন হয়েছে, তারপর ছাত্রদের সাথে কথা বলে সমাজের সিভিল সোসাইটি, পলিটিক্যাল অর্গানাইজেশন যারা আছেন সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে সর্বজন গ্রহণযোগ্য একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলাম। গত 3 দিন এর জন্য আমরা দীর্ঘ প্রচেষ্টা এবং এরপর সকলের সম্মতিতে এমন একটি সরকার গঠন করতে পেরেছি বলে মনে করি, যেটি সারা দেশের জনগণের কাছে সর্বজন গ্রহণযোগ্য হবে এবং এই সরকারের যিনি লিড দিবেন তিনি হচ্ছেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল লরিয়েট এবং অবশ্যই বর্তমান সময়ে বাংলাদেশের সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে আমরা এই সরকার বাংলাদেশকে নতুন ধাঁচে গড়তে পারবো এবং যেই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপের যেই প্রতিজ্ঞা আমরা করেছিলাম, যে কমিটমেন্ট জনগণের প্রতি, ছাত্রদের প্রতি আমাদের ছিল, সেটিকে সংবিধানের একটি সুন্দর রিফর্ম এবং সিস্টেম বিল্ডিংয়ের মাধ্যমে আমরা বাস্তবায়ন করতে পারবো এই প্রত্যাশা রাখছি। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে, আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে, আপনারা দেখেছেন আমরা এই স্বৈরাচারী সরকার হটানোর জন্য যা 17 বছরে কেউ পারেনি, এত বড় বড় রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে, আমরা এক দফা ঘোষণার মাত্র 4 দিনের মাথায় এই স্বৈরাচার সরকার হটাতে পেরেছি। এবং এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতার প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে। ফেসিস্ট গভর্নমেন্টকেও একটা চ্যালেঞ্জ ছিল, এই চ্যালেঞ্জও ছাত্ররা অতিক্রম করেছে এবং গত কিছুদিন ধরে আমরা দেখেছি ছাত্র জনতার উপস্থিতিতে যেই বর্তমান আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জগুলো এসেছে, সেই চ্যালেঞ্জগুলোকেও কিন্তু ছাত্র জনতা অতিক্রম করছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতে অব্যাহত থাকবে। নতুন সরকারের কাছে আপনার প্রত্যাশার জায়গাটা কি? যে কিছু পরিবর্তন তারা আনবে, কেন তারা বুঝবে যে কী অবস্থার মধ্যে তাদেরকে এখানে নতুন সরকার গঠন করা হয়েছে। তারা যদি সেটা উপলব্ধি করে, তখন তারা সেই যে অতীতে যেসব ভুল করেছে যে সরকারগুলো, সেগুলো থেকে না করে তারা সেই নতুন কিছু করার চেষ্টা করবে। মানুষের সমর্থন নিয়ে যেহেতু এসছে, তারা চেষ্টা তো করতে হবে আর কি, এবং চেষ্টা করলে কিছুটা সফল হবে, কেন মানুষ এটা চায়। মানুষ যেটা গেছে এটা তো থেকে মুক্ত হয়েছে, এটা মানুষ খুব আনন্দ উল্লাস। এখানেই আপনারা যারা এটা বুঝতেছেন, এই অনুষ্ঠানে আমি বহুদিন পরে এসেছি, আমি বঙ্গভবনে আসা প্রায় বন্ধ হয়ে গেছিল। সেই সঙ্গে সাংবিধানিক যে দায়িত্বগুলো রয়েছে সেইগুলো পালনের ব্যাপারে কিছু বলবেন কিনা? না, সে তো আমরা আশা করব যে যারা দায়িত্ব নিয়েছেন তারা বুঝবেন যে তাদেরকে আনা হয়েছে এই কারণে যে অতীতে যে ব্যর্থতাগুলো হয়েছিল সেগুলো থেকে দেশকে বাঁচানোর জন্য। সর্বস্তরের মানুষই এই আন্দোলনে তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, যার কারণেই কিন্তু এই জাতির ঘাড়ের উপর যে স্বৈর জগদ্দল পাথরের মতো স্বৈর শাসক চেপে বসে আসছিল, গণতন্ত্রহীন, বিচারহীন, গুম খুনের যে রাজনীতি অব্যাহত ছিল, সে থেকে জাতি মুক্ত হওয়ার জন্য এরকম একটা রাস্তা খুঁজতেছিল। তাই সে রাস্তা পেয়ে যাওয়ার কারণেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের পরিবর্তন হয়েছে এবং এই দেশের মানুষের প্রত্যাশা হলো এরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক চেষ্টা করবে, বিচার ব্যবস্থাকে আইন এবং ন্যায় ইনসাফের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি। এরপরে সর্বত্রই দেশের মানুষ যাতে সুখ শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, এইটাই দেশের জনগণের মানুষের প্রত্যাশা। সরকারের কাছে কিন্তু মানুষ ভাত চাইল চায় না, মানুষ চায় শান্তি, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। আমরা আশা করব, দেশের মানুষ আশা করে এই সরকার সেই জাতির প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। আমার আসলে বড় দাগের 3টা প্রত্যাশা। প্রথম প্রত্যাশা যে আজকে তারা শপথ নেবার পরে খুব দ্রুততার সাথে দেশব্যাপী যে নৈরাজ্য চলছে, সংখ্যালঘু বা ধর্মীয় যে সংখ্যালঘু, তাদের জানমালে যে নিরাপত্তাহীনতা, মানুষের মধ্যে কোনো আস্থা নেই, ভরসার জায়গাটা অনেকখানি নষ্ট হয়েছে, অনতিবিলম্বে সেটাকে পুনরুদ্ধার করা। 2 নম্বর হচ্ছে যে ছাত্ররা যে একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, নতুন বাংলাদেশের জন্য তারা যে স্বপ্নটা তারা উচ্চারণ করেছে, যার সাথে বিরোধী রাজনৈতিক দলগুলো আমরাও একটা জবাবদিহিমূলক দায়বদ্ধ, একটা গণতান্ত্রিক জবাবদিহিতামূলক রাষ্ট্র সরকার ব্যবস্থার জন্য আমরা আন্দোলন করছি।
অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র, তরুণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি একটা কনসেনসাস গড়ে তুলতে পারে আগামীর বাংলাদেশটা কীরকম হবে, তাহলে ভবিষ্যতে যারাই সরকারে আসবে তাদের জন্য এটার অগ্রাধিকারের জায়গা থাকবে। 3 নম্বর আমার চাওয়াটা হচ্ছে, গত 3টা নির্বাচন মানুষ ভোট দিতে পারেনি। নির্বাচন পদ্ধতি বলে কিছুই নেই, সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। এইটুকু কাজ তারা যদি করতে পারে, একটা ঐতিহাসিক কাজ কিন্তু এই সরকার তারা সম্পন্ন করবে। এটা তো ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের প্রথম কাজ হচ্ছে দেশে একটা এখন যে পরিস্থিতি, সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, মানুষের জানমালের নিরাপত্তা, দেশের অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা করা। একই সাথে অত্যন্ত গুরুত্বের সাথে যাদেরকে হত্যা করা হয়েছে আমাদের সন্তানদের, তাদের একটা যথার্থ গ্রহণযোগ্য বিচারের ব্যবস্থা করা, যারা দায়ী ছিল তাদের। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান তৈরি করেছে, মানুষের আকাঙ্ক্ষাটাকে, তারা বৈষম্যের বিরুদ্ধে, তারা সকলের সুযোগের সমতা চায়। তারা ওই যে 71 সালের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল যে প্রত্যেক মানুষ তার মর্যাদা পাবে, প্রত্যেক মানুষ তার ন্যায় বিচার পাবে, সেইটার উপযোগী রাষ্ট্রটা চায়। আমরা 53 বছর ধরে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার উপর দাঁড়িয়েছিলাম, বন্দোবস্তের উপর দাঁড়িয়েছিলাম। এটা ভেঙে এখানে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি করতে হবে এবং তার মধ্যে দিয়ে আইন, সংবিধানের সংস্কার প্রয়োজন হবে। এবং ওই যে রাজনৈতিক প্রক্রিয়াটা, এটাকে প্রশস্ত করা, এই পথটাকে এগিয়ে নিয়ে যাওয়া এই সরকারের অন্যতম কর্তব্য। একটা ভালো নির্বাচন, কেবল একটা ভালো নির্বাচন না, বাংলাদেশে যাতে প্রত্যেকটি নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন হয়, তার স্থায়ী ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এই নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা, বাংলাদেশের আপামর জনতার যেই প্রত্যাশা, আমাদেরও ঠিক একই প্রত্যাশা। কারণ বিএনপির নেতাকর্মীরা ছাত্র জনতার বাইরে কেউ না, ছাত্র জনতাই বিএনপির কথা বলবে, বিএনপির কথাই ছাত্র জনতা বলবে। তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেই গণতন্ত্রের জন্য, যেই রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র মেরামতের জন্য এতগুলো ছাত্র, যুবক, তরুণ প্রাণ দিল, তাদের রক্ত যেন বৃথা না যায়। বারবার আমরা দেখেছি বৃথা গিয়েছে। 71-এ আমরা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেলেও প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই। 90-এ আমরা স্বৈরশাসনের অবসান ঘটিয়েও আমরা প্রকৃত গণতন্ত্র পাই নাই। কাজেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে গড়ে তুলে, তাদের প্রতি আমাদের সেটা আবেদন থাকবে এবং সেটার জন্য, রিফর্মের জন্য যতটুকু সময় তাদের প্রয়োজন, তার পূর্ণ সময়টুকুই রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাংবাদিক সকলে মিলে আমাদেরকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ একটা নতুন বাংলাদেশ যাত্রা শুরু হবে। সারা দেশে এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে গত 3 দিন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এই জায়গাটি থেকে উত্তরণের উপায় কী ভাবছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি ঢালাওভাবে বলা যাবে না যে অবনতি হয়েছে। এটা আসলে কিছু কিছু জায়গায় একটা বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় ঘটনা কিছু ঘটতেছে, এগুলিকে আমরা ট্যাকেল করতেছি। আমরা পুলিশ এবং স্থানীয় প্রশাসন, জনগণ সবাই মিলে কিন্তু এখন বুঝতেছে যে আমাদের পুলিশের সার্ভিসটাকে আরও বেশি প্রকাশ্যে দৃশ্যমান করতে হবে। সেই জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়েছি প্রতিটা জায়গায়, প্রতিটা স্টেশনে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীও কিন্তু কাজ করতেছে মাঠে। এবং আমরা যেটা করতেছি এখন, নেক্সট আমরা যেটা করব, এখন থেকে আমরা মানুষের যে অপরাধ ভীতিটা দূর করার জন্য এবং এলাকার শান্তিশৃঙ্খলা ফেরানোর জন্য জয়েন্ট পেট্রোলিং ব্যবস্থা করেছি। সেনাবাহিনী, পুলিশ এবং সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ থাকবে। তারা যেন এই যে একটা মাঝখানে যে এক ধরনের ভ্যাকুয়াম ছিল, সেটা যেন না থাকে। যেটি আসলে সর্বস্তরের দাবি, এমনকি পুলিশের ভেতর থেকেও যে দাবি যে একটি সংস্কার, সেদিকে কি তাহলে আগাচ্ছেন? সংস্কারের কাজ চলছে। আপনারা জানেন যে আজকে মাত্র একটা সরকার আমরা পেলাম, তাই না? আমিও এখানে বঙ্গভবনে, আপনারা এসেছেন। আমরা আশা করছি যে আমাদের প্রধানত চিফ অ্যাডভাইজার, যিনি নিজেই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, তার নেতৃত্বে এবং যিনি আমাদের মন্ত্রণালয়, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যিনি দেখবেন, তার নেতৃত্বে এবং আমি আছি এখানে বাহিনীর নেতৃত্বে, আমরা সবাই মিলে অবশ্যই যে সুন্দর আমরা একটা বলা যায় বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে যে দেশ অর্জন করেছি নতুন করে, সেই যে এর যে ধরনের
বৈষম্য বিরোধী যেটা আমরা বলেছি, ছাত্ররা বলেছে, সেই জায়গায় আসলেই যেন একটা মানে সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি, সেটা কিন্তু আমরা কাজ করতেছি। ছোট্ট করে যদি আমার শেষ প্রশ্ন, ছোট্ট করে যদি একটু বলেন যে আপনার নিজের বাহিনীর সদস্য, সে সঙ্গে সাধারণ মানুষ, সে সঙ্গে ছাত্র জনতা, সবার প্রতি কোনো আহ্বান আপনার রয়েছে কিনা, কিংবা সাহস দেওয়ার কোনো বক্তব্য আপনার রয়েছে? অবশ্যই আমি সবাইকে একটাই অনুরোধ করব যে দেশটা আমাদের, এই দেশের জন্য আমরা সবাই দেশের এক অর্থে সবাই কিন্তু যে যা চাকরি করি না কেন সবাই এক জায়গায় আমরা এক, সেটা হচ্ছে এই দেশের নাগরিক। সেই পরিচয় থেকে সব নাগরিকের এই দেশটাকে সামনে নেওয়ার জায়গা আছে, সামনে নিতে পারবো আমরা। এবং আমরা যে সরকারকে আমরা পেয়েছি আজকে, এবং যেখানে তরুণরা নেতৃত্ব দিয়েছে, সেই সরকার এবং যেই সরকারের প্রধান অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে, আমি মনে করি যে এটা একটা আমি তো খুব ভালো ভবিষ্যৎ দেখি। শুনছিলেন যারা আজকে এই বঙ্গভবনে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদের বক্তব্য, এবং তাদের কাছে এই নতুন সরকারের কাছে সাধারণ যারা এখানে আজকে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন তাদের কি প্রত্যাশা, সেই কথাগুলো। এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সবশেষ।